নমস্কার সকলকে উৎপল শেরওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস এই কবিতা থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানিও। দেখো, আমরা মাই লাস্ট ডাচেস এই কবিতার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ অলরেডি করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। দেখো, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে মাই লাস্ট ডাচেস এই কবিতার প্রকৃত নাম ছিল ইটালি। এগুলো আমি কিন্তু আর শর্ট কোশ্চেনেতে লিখছি না, কারণ এগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি যে আসল নাম ছিল ইটালি। এটা প্রকাশিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। টাইটেলটা চেঞ্জ হয়ে মাই লাস্ট ডাচেস হয়েছিল 1849 খ্রিস্টাব্দে। আর মাই লাস্ট ডাচেসের সোর্স হচ্ছে দ্য ড্রামাটিক লিরিক্স। তাহলে এইগুলো আমাদেরকে অলরেডি মনে রাখতে হবে, কারণ এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি যখন আমরা কবিতার বাংলা অনুবাদ বা বাংলা অর্থটা নিয়ে আলোচনা করেছি, সেখানে আমি অলরেডি এগুলো বলেছি। আর একটা জিনিস মনে রাখবে, এখানে 28টা রাইমিং কাপলেটস আছে। যেই কবিতায় 28টা ছন্দযুক্ত দু লাইনের স্ট্যাঞ্জা আছে, এটা তোমরা ভালো করে মনে রাখবে। এরপরেতে দেখো, তোমাদের যে দুটো কবিতা আছে মাই লাস্ট ডাচেস আর স্টিল আই রাইজ, এখান থেকে 4টে শর্ট কোশ্চেন পড়বে। খুব ভালো করে বুঝে নাও ব্যাপারটা। 4টে শর্ট কোশ্চেন পড়বে 2 নম্বর করে, মানে মাই লাস্ট ডাচেস থেকেও দুটো পড়বে আর স্টিল আই রাইজ থেকেও দুটো পড়বে। এই 4টের মধ্যে তোমরা যে কোনো দুটোর উত্তর দেবে। তাহলে তোমরা 4টে প্রশ্ন পাবে দুটো কবিতা থেকে, মানে প্রতি কবিতা থেকে দুটো করে। তার মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো দুটো প্রশ্নের উত্তর দেবে। তাই আমি বলবো তোমরা যে কোনো একটা কবিতাকে বেশি জোর দিয়ে করবে, তাহলে বাকি কবিতাটা হালকাভাবে করলেও বা সব প্রশ্নগুলো না করলেও তোমরা কমনটা পেয়ে যাবে। দেখো, মাই লাস্ট ডাচেস থেকে আমি বলে দিলাম প্রথমেতে যে সোর্স কি, এর প্রকৃত নাম কি ছিল, কবে প্রকাশিত হয়েছিল, কখন তার নামটা পরিবর্তন করে মাই লাস্ট ডাচেস রাখা হলো, সেগুলো বললাম। এরপরে যে প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলো দেখে নাও। হু রোড দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ইট? দেখো, উত্তর হবে, ভালো করে দেখে নাও, বলে দিচ্ছি। রবার্ট ব্রাউনিং রোড দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, ইট ইজ আ ড্রামাটিক মনোলগ। তাহলে প্রথম পার্টটা হচ্ছে রবার্ট ব্রাউনিং রোড দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, আর দ্বিতীয় পার্টে আছে দেখো হোয়াট কাইন্ড অফ পোয়েম ইট ইজ। এটা হচ্ছে ইট ইজ আ ড্রামাটিক মনোলগ, মানে মাই লাস্ট ডাচেস ইজ আ ড্রামাটিক মনোলগ। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিউক? ডিউকের নামটা কি ছিল? অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডাচেস? আর ডাচেসের নামটাই বা কি ছিল? দেখো, দ্য ডিউক ওয়াজ আলফানসো টু, দ্য ডিউক অফ ফেরারা। আবার বলছি, দেখো, ডিউকের নাম ছিল আলফানসো টু, তিনি ছিলেন ফেরারার ডিউক। আর দ্য ডাচেস ওয়াজ লুক্রেজিয়া ডি মেডিসি। আবার বলছি, দ্য ডাচেস ওয়াজ, মানে দ্য নেম অফ দ্য ডাচেস ওয়াজ লুক্রেজিয়া ডি মেডিসি। পরের প্রশ্ন দেখো, আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার। এই লাইনটা দিয়ে প্রশ্ন দেওয়া থাকবে, হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্যাট পিস। এখানে দ্যাট পিস বলতে কোনটাকে বোঝানো হয়েছে? দেখো, আমি প্রথম পার্টটা উত্তরটা আগে বলে দিচ্ছি। দ্য পোর্ট্রেট অফ দ্য ডিউকস লাস্ট ডাচেস, ডিউকের শেষ ডাচেসের যে পোর্ট্রেটটা ছিল, দ্যাট ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল ইজ রেফার্ড টু অ্যাজ দ্যাট পিস। আবার বলছি, দ্য পোর্ট্রেট অফ দ্য ডিউকস লাস্ট ডাচেস দ্যাট ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল ইজ রেফার্ড টু অ্যাজ দ্যাট পিস। দেখো, ওই প্রশ্নটার দ্বিতীয় পার্টটায় কি আছে দেখো, হু ক্রিয়েটেড দিস? কে এটা সৃষ্টি করেছিল? ফ্রা প্যান্ডলফ, এ ফেমাস পেন্টার, ক্রিয়েটেড দিস। আবার বলছি, ফ্রা প্যান্ডলফ, যদিও ইমাজিনারি নামটা কাল্পনিক, যখন আমরা কবিতাটা পড়েছি সেখানে ডিটেলস আলোচনা করেছি যে ফ্রা প্যান্ডলফ এ ফেমাস পেন্টার ক্রিয়েটেড দিস। শেষের পার্টে কি আছে দেখো, হাউ লং ডিড ইট টেক, যে কতক্ষণ সময় লেগেছিল? দেখো, হি টুক অনলি এ সিঙ্গেল ডে টু ক্রিয়েট দিস, তার লেগেছিল একটা দিন ওই ছবিটা আঁকতে। বলছি, হি টুক অনলি এ সিঙ্গেল ডে টু ক্রিয়েট দিস। তারপরে প্রশ্ন দেখো, হোয়ার ইজ দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস পেন্টেড? যে পোর্ট্রেটটা, ছবিটা, ডাচেসের ছবিটা কোথায় আঁকা ছিল? হাউ ডাজ ইট লুক, দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে দেখতে কেমন ছিল। দেখো, দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস ইজ পেন্টেড অন দ্য ওয়াল অফ দ্য ডিউকস গ্যালারি। আবার বলছি, উত্তরটা দেখে নাও। উত্তরটা, দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস ইজ পেন্টেড অন দ্য ওয়াল অফ দ্য ডিউকস গ্যালারি। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে হাউ ডাজ ইট লুক, তার উত্তর হবে ইট লুকস অ্যাজ ইফ
দ্য ডাচেস ওয়াজ অ্যালিভ। আবার বলে দিচ্ছি উত্তরটা দেখে নাও, ইট লুকস অ্যাজ ইফ, এটা আই এফ, দ্য ডাচেস ওয়াজ অ্যালিভ। দেখো পরের প্রশ্নটা দেখো, সাচ স্টাফ ওয়াজ কাটেসি দিয়ে প্রশ্নটা দিয়ে আছে হোয়াট ওয়াজ দ্য কাটেসি, সৌজন্যতাটা কি ছিল। দেখো, দ্য কমপ্লিমেন্টারি রিমার্কস পাসড বাই ফ্রা প্যান্ডলফ while painting the portrait of the Duchess were just courtesy। আবার বলছি, ভালো করে উত্তরটা দেখে নাও, দ্য কমপ্লিমেন্টারি রিমার্কস এস যোগ আছে পাসড বাই ফ্রা প্যান্ডলফ while painting the portrait of the Duchess were just courtesy। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য থিংস দ্যাট উড ড্র ফ্রম হার অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাস। খুব ভালো করে এই প্রশ্নটা দেখে যাবে, প্রশ্নটা ভালো করে দেখে নাও, হোয়াট আর দ্য থিংস দ্যাট উড ড্র ফ্রম হার অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাস। দেখো উত্তরটা দেখো, সাম কস্টলি অর্নামেন্টস হুইচ দ্য ডিউক হ্যাড প্রেজেন্টেড দ্য ডাচেস, কমা দিয়ে আছে, দ্য বিউটি অফ দ্য সেটিং সানলাইট, এ ব্রাঞ্চ অফ চেরিজ গিভেন বাই সাম ফুলিশ অ্যাডমায়ারার, or a ride on a white mule would draw from her such approving speech or blush। আবার বলছি দেখো উত্তরটা ভালো করে দেখবে, some costly ornaments which the duke had presented the duchess, the beauty of the setting sunlight, a branch of cherries given by some foolish admirer, or a ride on a white mule would draw from her such approving speech or blush। পরের প্রশ্ন দেখো, হাউ ডাজ দ্য ডাচেস রেসপন্ড টু দ্য হোয়াইট মিউলস ইন দ্য আফটারনুনস রাইড। আবার দেখো, হাউ ডাজ দ্য ডাচেস রেসপন্ড টু দ্য হোয়াইট মিউল ইন দ্য আফটারনুন রাইড। দেখো, দ্য হোয়াইট মিউল ইন হার আফটারনুন রাইড উড ড্র ফ্রম দ্য ডাচেস অ্যান অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাস। আবার বলছি দেখো, দ্য হোয়াইট মিউল ইন হার আফটারনুন রাইড উড ড্র ফ্রম দ্য ডাচেস অ্যান অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাস। তারপরের প্রশ্ন দেখো, দিস গ্রিউ I gave command and all smiles stopped together। এই লাইনটা দিয়ে বলা থাকবে হোয়াট ক্যারেক্টার অফ দ্য ডিউক ইজ রিভিলড হেয়ার, ডিউকের চরিত্রের কোন দিকটা এখানে প্রকাশিত হয়েছে। দেখো, দ্য লাইন রিভিলস নট অনলি দ্য পজেসিভ অ্যান্ড ডিক্টেটোরিয়াল নেচার অফ দ্য ডিউক, কমা, বাট অলসো প্রেজেন্ট হিম অ্যাজ এ ক্রুয়েল টাইরেন্ট উইথাউট এনি এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথিও বলতে পারো। আবার বলছি দেখো, দ্য লাইন রিভিলস নট অনলি দ্য পজেসিভ অ্যান্ড ডিক্টেটোরিয়াল নেচার অফ দ্য ডিউক বাট অলসো প্রেজেন্টস হিম অ্যাজ এ ক্রুয়েল টাইরেন্ট উইথাউট এনি এমপ্যাথি। তারপরে প্রশ্ন দেখো, অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি। এই লাইনটিতে বলা থাকবে হু ইজ রেফার্ড অ্যাজ মি, এখানে মি বলতে কাকে বোঝানো হয়েছে। দেখো উত্তরটা বলছি, হেয়ার মি রেফার্স টু দ্য ডিউক অফ ফেরেরা ইন ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস। আবার বলছি দেখো, হেয়ার মি রেফার্স টু দ্য ডিউক অফ ফেরেরা ইন ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস। পরের পার্টটা দেখো, দিস গ্রিউ, যে হাইফেন দিয়ে বলা থাকবে হোয়াট গ্রিউ বা হোয়াট ইজ মিন্ড বাই দিস, এখানে কি বেড়েছিল বা দিস বলতে কি বোঝানো হয়েছে। দেখো উত্তরটা খুব ভালো করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, দিস রেফার্স টু দ্য ডাচেস হ্যাবিট অফ রেন্ডারিং হার স্মাইল অ্যান্ড ফেভার উইথাউট এনি ডিসক্রিমিনেশন অফ কাস্ট, class or dignity. She regarded even the duke at par with all and sundry। আবার বলছি দেখো, this refers to the duchess's habit of rendering her smile and favor without any discrimination of caste, class or dignity. She regarded even the duke at par with all and sundry। তারপরে প্রশ্ন দেখো, I gave commands। এই লাইনটা দিয়ে বলা থাকবে who gave command, what command did he give, কে আদেশটা দিয়েছিল, সে কি আদেশ দিয়েছিল। দেখো, ডিউক অফ ফেরেরা গেভ কমান্ড অ্যাজ মেনশনড ইন রবার্ট ব্রাউনিংস ড্রামাটিক মনোলগ মাই লাস্ট ডাচেস। আবার বলছি, ডিউক অফ ফেরেরা গেভ কমান্ড অ্যাজ মেনশনড ইন রবার্ট ব্রাউনিংস ড্রামাটিক মনোলগ মাই লাস্ট ডাচেস। পরের পার্টটাতে আছে হোয়াট কমান্ড ডিড হি গিভ, সে কি আদেশ দিয়েছিল। দেখো, হি গেভ দ্য অর্ডার অফ কিলিং হিজ ডাচেস। আবার বলছি, হি গেভ দ্য অর্ডার অফ কিলিং হিজ ডাচেস। পরের প্রশ্ন দেখো, থট এ রেয়ারিটি। এই লাইনটা দিয়ে বলা থাকবে হোয়াট ওয়াজ রেয়ারিটি, হু মেড দেম। তাহলে প্রথম পার্টটা হচ্ছে হোয়াট ওয়াজ রেয়ারিটি। দেখো, এ ব্রোঞ্জ স্ট্যাচু অফ নেপচুন টেমিং এ সি হর্স ওয়াজ দ্য রেয়ারিটি। আবার বলছি, এ ব্রোঞ্জ স্ট্যাচু অফ নেপচুন টেমিং এ সি হর্স ওয়াজ দ্য রেয়ারিটি। হু মেড দেম, দেখো উত্তর হবে ক্লজ অফ ইন্সব্রাক, কমা দিয়ে এ স্কাল্পটার মেড দেম। আবার বলছি উত্তরটা ক্লজ অফ ইন্সব্রাক, এ স্কাল্পটার মেড দেম। দেখো শেষ যে প্রশ্নটা করতে হবে, হু ইজ নেপচুন, নেপচুনকে
দেখো উত্তর বলছি নেপচুন ইজ দ্য রোমান গড অফ সি। আবার বলছি নেপচুন ইজ দ্য রোমান গড অফ সি। ওতে দেখো দ্বিতীয় পার্টটা হচ্ছে হোয়াট ডাজ দ্য স্কাল্পচার সিম্বলিক্যালি সাজেস্ট। এখানে স্কাল্পচারটা কি বোঝাচ্ছে, যে স্থাপত্য যেটা আছে ভাস্কর্যটা সেটা কিসের প্রতীক। দেখো দ্য স্ট্যাচু অফ নেপচুন রিপ্রেজেন্টস দ্য ডিউকস অ্যাসপিরেশন ফর টোটাল কন্ট্রোল, ফুল স্টপ। It also represents the Duke's possessive and dictatorial nature. আবার বলছি খুব ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। The statue of Neptune represents the Duke's aspiration for total control. It also represents the Duke's possessive and dictatorial nature. তাহলে আজকের ভিডিওতে আমরা মাই লাস্ট ডাচেস এই কবিতা থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা গদ্য পদ্য এবং র্যাপিড রিডারের যে গল্পগুলো আছে তার বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ।